কার্লো আনচেলত্তির মাস্টার ক্লাস। কার্লো আনচেলত্তিকে বলা হয় ইউরোপিয়ান ফুটবলের অন্যতম মাস্টার মাইন্ড। তার ট্যাকটিক্স, তার দল গোছানো, দলকে নিয়ে পরিকল্পনা এবং বিশেষ করে দল যখন বিপদে থাকে তখন সে অবস্থা থেকে দলকে জয় এনে দেওয়া, এটা কিন্তু আমরা আনচেলত্তির কাছ থেকে বারবার দেখেছি। বিশেষ করে রিয়াল মাদ্রিদের কথা আমরা সবাই জানি। রিয়াল মাদ্রিদ বহুবার পিছিয়ে পড়ে শেষ মুহূর্তের গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে। সেই একই জিনিস দেখা গেল ব্রাজিলের হয়েও। রাউন্ড অফ 32-এ ব্রাজিল মুখোমুখি হয়েছিল এশিয়ার অন্যতম পরাশক্তি জাপানের। জাপান কিন্তু প্রথম হাফে দুর্দান্ত খেলেছে এবং ব্রাজিলিয়ানদের বুকে কাঁপন ধরিয়ে তারা কিন্তু লিডও নিয়েছিল। প্রথমার্ধে ব্রাজিল ডিফেন্স ছিল একেবারেই ছন্নছাড়া, তারা আসলে একদম আক্রমণ ভাগেও ভালো করতে পারেনি। এই সুযোগটা জাপান আসলে দারুণভাবে নিয়েছে। জাপান যখন এগিয়ে যায় তখন কিন্তু ব্রাজিল ডাগ আউটে সংখ্যাটা আসলে খুব স্পষ্ট ছিল। বাংলাদেশের কোটি কোটি ব্রাজিল ভক্তদের মনেও আসলে একটা কুডাক ডাকছিল যে তাহলে কি এই রাউন্ডেই ব্রাজিলের যাত্রা শেষ হয়ে যাবে, ব্রাজিল কি তাহলে মিশন হেক্সা নিয়ে যে আমরা মাঠে নেমেছি সেটা কি শেষ হয়ে যাবে এই রাউন্ডেই, তাও আবার জাপানের কাছে হেরে। বিরতির পর সবার আশা ছিল নেইমারকে অবশ্যই নামাবেন আনচেলত্তি, কারণ নেইমার ছাড়া ব্রাজিলের আর কোনো উপায় নেই। কিন্তু আনচেলত্তির ছিল ভিন্ন ভাবনা। তিনি নেইমারকে নামালেন না, নামলেন এনরিক ও মার্তিনালি, এবং এই দুইজনের নামাতেই বদলে গেল পুরো ম্যাচের দৃশ্যপট। যে ব্রাজিল প্রথমার্ধে আসলে বল নিজেদের কন্ট্রোলে খুব একটা রাখতে পারছিল না, আক্রমণ তো অনেক দূরের ব্যাপার, সেই ব্রাজিলই মুহুর্মুহু আক্রমণে জাপানের রক্ষণ ভাগকে আসলে একেবারে বিপর্যস্ত করে ফেললেন, এবং এইটাতেই জাপানের রক্ষণ আসলে ভাঙলো। যে জাপান প্রথমার্ধে শুধু গোল করার জন্য চেষ্টা করছিল, সেই জাপান দ্বিতীয় অর্ধে শুধুমাত্র গোল হজম না করার জন্য পুরো ডিফেন্স লাইনে চলে গেছে, এবং এই সুযোগটাই ব্রাজিল আসলে দারুণভাবে কাজে লাগিয়েছে। প্রথমেই ম্যাচে সমতা আনেন ক্যাসিমিরো। এই ক্যাসিমিরোর ভুলের কারণেই কিন্তু ব্রাজিল প্রথমে গোল হজম করেছিল। তো সেই ক্যাসিমিরো তার ভুলের প্রায়শ্চিত্ত করলেন এবং দারুণ একটা হেডে তিনি বুঝিয়ে দিলেন কেন তাকে এখনও ব্রাজিলের অন্যতম স্তম্ভ মানা হয়। ম্যাচ এগিয়ে যাচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে, নেইমার নামছেন না। ব্রাজিল সমর্থকদের আসলে সংখ্যাটা বাড়ছে যে ম্যাচ যদি অতিরিক্ত সময়ে যায়, আবার যদি টাই ব্রেকারে যায়, তাহলে আসলে গত আসরের মতো আবার টাই ব্রেকারে হেরে বাদ পড়তে হয় কিনা। এরকম অবস্থায় ম্যাচের শেষ বাসি তখন আর 1-2 মিনিটের মতো খেলা বাকি। সেই সময় আর্সেনালের তারকা ফুটবলার মার্টিনালির দারুণ এক গোলে ব্রাজিল চলে গেল শেষ 16-তে। মার্টিনালির গোলটা ছিল দেখার মতো। তিনি কয়েক সেকেন্ডের ব্যবধানে যে সিদ্ধান্ত নিলেন শটটা নেওয়ার, সেটাই আসলে পুরো ম্যাচের ফলাফল পাল্টে দিল। শেষ পর্যন্ত নেইমারকে ছাড়াই ব্রাজিল জিতল 2-1 গোলে। নেইমার কিন্তু সুস্থ আছেন, ফিট আছেন, এটা আমরা সবাই জানি। আনচেলত্তি বলেছেন তিনি ফিট, পুরো 90 মিনিট খেলার মতো ফিট না হলেও 20-30 মিনিট খেলার মতো ফিট। আনচেলত্তি কিন্তু পরে বলেছেন নেইমারকে তিনি মাঠে নামাননি অতিরিক্ত 30 মিনিটের কথা চিন্তা করে। সো অতিরিক্ত 30 মিনিট ব্রাজিলকে খেলতে হয়নি, নেইমারও আসলে ফুল ফিট হয়েই শেষ 16-তে নামবেন, সেটা আমরা সবাই এক্সপেক্ট করছি। আইভরি কোস্ট কিংবা নরওয়ে, এই দুই প্রতিপক্ষর যে কোনো একটিকে ব্রাজিল আসলে পাবে। তো সেকেন্ড হাফে ব্রাজিল যেটা খেললো সেটাতে আসলে আবার প্রমাণিত হয় কার্লো আনচেলত্তির মতো কোচ আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দল যদি আপনার পিছিয়েও থাকে তাও কোচের ট্যাকটিক্সে আসলে দল ঘুরে দাঁড়াতে পারে। রিয়াল মাদ্রিদ আমরা দেখেছি, বায়ার্ন মিউনিখকে দেখেছি। তো ব্রাজিল এখন আনচেলত্তির ফুল কন্ট্রোল আছে দলের উপর, যেটা আমরা সেকেন্ড হাফে দেখলাম। তো এই দলটা আসলে অনেক দূর যেতে পারবে এমনটাই আশা করছেন ভক্তরা। ব্রাজিল পার পেয়ে গেছে, কিন্তু আজকের দিনে নেদারল্যান্ডস এবং জার্মানির মতো বড় দুই জায়ান্ট বিশ্বকাপ থেকে বিদায় নিল। প্রথমেই আসা যাক জার্মানির কথা। জার্মানি কিন্তু এবারে বিশ্বকাপের শুরুটা দারুণ করেছে। কুরাসাও ছোট দল হলো, তাদেরকে 7 গোল দিয়েছে জার্মানি। পরের ম্যাচে জিতেও তারা 2 ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করেছিল 1 মাস হাতে রেখে। শেষ ম্যাচে ইকুয়েডরের সাথে হারলেও জার্মানি কিন্তু খুব একটা টেনশন ছিল না যে না, প্যারাগুয়ের সাথে খেলা সেটা আসলে খুব বেশি একটা সমস্যা হবে না। কিন্তু প্যারাগুয়ে যে তাদেরকে এরকম চমকে দিবে সেটা আসলে তারা আসলে ঘূর্ণাক্ষরেও ভাবেনি। প্রথমার্ধে কিন্তু প্যারাগুয়ে এবং জার্মানি সমানে সমান খেলেছে। তো প্যারাগুয়ে কিন্তু জার্মানিকে চমকে দিয়ে লিডও নেয়। তো এটা কিন্তু জার্মানির জন্য বড় একটা ধাক্কা ছিল যে প্যারাগুয়ে আসলে লিড নিয়ে নিল। প্যারাগুয়ে লিড নেওয়ার পর জার্মানি আসলে ম্যাচে ঘুরে দাঁড়ায় এবং শেষের দিকে এসে, কিন্তু এই ম্যাচ অতিরিক্ত সময়ে যায় এবং অতিরিক্ত সময়ে গিয়ে জার্মানি আসলে কোনো গোল করতে পারেনি এবং ম্যাচ যায় টাই ব্রেকারে। অতিরিক্ত সময়ে গোল হয়নি, ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। টাই ব্রেকারে কিন্তু জার্মানির রেকর্ডটা ছিল অসাধারণ। বিশ্বকাপের মঞ্চে কখনো টাই ব্রেকারে হারেনি জার্মানি।
সো অনেকটা আত্মবিশ্বাস নিয়ে তারা আসলে টাই ব্রেকারে যায়, কিন্তু এই টাই ব্রেকারে জার্মানি যে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে সেটা কিন্তু নাগলসমান আসলে কল্পনাও করেননি। শেষ পর্যন্ত এই জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ে চলে যায় শেষ 16-তে। 2014 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর জার্মানির কিন্তু দুঃসময় চলছে। 2018, 2022 সালে তারা টানা 2 বার গ্রুপ পর্ব থেকে বাদ যায়। এবার গ্রুপ পর্ব পার হলেও রাউন্ড অফ 32-এই বিদায় নিতে হলো 4 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। তো জার্মানি আসলে এই অবস্থা থেকে কিভাবে তারা ঘুরে দাঁড়াবেন সেটাই আসলে দেখার বিষয়। একদিকে জার্মানি সকাল 7টায় মুখোমুখি হয়েছিল অ্যাটলাস লায়ন্স মরক্কো ও টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস কিন্তু শক্তিমত্তার দিক দিয়ে মরক্কোর চেয়ে বেশি এগিয়ে। যদিও মরক্কো গত আসরে সেমিফাইনালিস্ট, তারা আফ্রিকার সবচেয়ে ভালো দল, তারপরও নেদারল্যান্ডসের খেলার স্টাইল কিন্তু মরক্কোর চেয়ে বেশ ভালো। পুরো ম্যাচে কিন্তু দারুণ এক টানটান উত্তেজনা ছিল, দুই দলই বারবার আক্রমণ করছিল, গোল আসছিল না। হাফ টাইমেও গোল আসেনি। হাফ টাইমের পরে দলকে এগিয়ে দেন কোডি গ্যাকপো। গ্যাকপোর আমরা সবাই জানি কিছুদিন আগে তার সন্তান মারা গিয়েছে। তো গ্যাকপো আসলে গোলের পর কেঁদে দিয়েছিলেন এবং তিনি গোলটা উৎসর্গ করেছেন তার সেই মৃত সন্তানকে। তো গ্যাকপোর গোলে আসলে নেদারল্যান্ড জিতে যাবে এরকমটাই মনে হচ্ছিল। ম্যাচের তখন আর কয়েক মিনিট বাকি, সময় নষ্ট হচ্ছে, মরক্কো আসলে বারবার চেষ্টা করছে কিন্তু গোল আসছে না। ঠিক এমন মুহূর্তেই ডিওপের দারুণ একটা হেডে আসলে সমতায় ফেরে মরক্কো। তো মরক্কোর যে ম্যাচে ফিরতে পারে সেটা কিন্তু আমরা সবাই জানতাম যে মরক্কো অ্যাটাক করতে করতে একটা সময় গোল করবেই। শেষ পর্যন্ত ডিওপের গোলে সমতা আসে, ম্যাচ করায় অতিরিক্ত সময় আসলে নেদারল্যান্ডসের কিপার দারুণ কিছু সেভ করেছেন এবং এদিকে বুনো মরক্কোর কিপার তিনি অসাধারণ কিছু সেভ করেছেন। তো দুই কিপারের সেভে কেউ আসলে অতিরিক্ত সময় জয়সূচক গোল পায়নি, ম্যাচ করায় টাই ব্রেকারে এবং এই টাই ব্রেকারেই ব্লান্ডার করে নেদারল্যান্ডস। তারা পেনাল্টি মিস করেছে 3টি, এদিকে মরক্কো পেনাল্টি মিস করেছে 2টি। তো 3-2 গোলের দারুণ এক জয়ে মরক্কো আসলে পরের রাউন্ডে চলে গেল এবং বাদ পড়লো নেদারল্যান্ডস কিন্তু আমরা সবাই জানি তারা 3বার ফাইনাল খেলে একবারও আসলে বিশ্বকাপ নিতে পারেনি। তো নেদারল্যান্ডসের হতাশার যাত্রা এবারও আসলে সে একই অবস্থা হলো, তারা বিশ্বকাপ নিতে পারলো না। এবং মরক্কো গতবার সেমিফাইনাল খেলেছিল, তারা কিন্তু আবার শেষ 16-তে পৌঁছে গেল। তো মরক্কোর সামনে টার্গেট টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল খেলা। তারা কিন্তু এই স্বপ্নটা দেখতেই পারে যে তারা শেষ 16 এবং কোয়ার্টার ফাইনাল পার করে আবার সেমিফাইনালে খেলতে যাবে। তো মরক্কোর কোচ এবং প্লেয়াররা আসলে আমরা দেখেছি টাই ব্রেকারের আগে সবাই মোনাজাত করছেন। তো ব্যাপারটা কিন্তু একটা দারুণ ছিল যে তারা সবাই হাত তুলে মোনাজাত করছেন যেন টাই ব্রেকারে তারা জিততে পারে এবং টাই ব্রেকারের জয়ের পর তারা সবাই মিলে মাঠে সিজদাও দিয়েছেন। তো এটা কিন্তু আসলে দারুণ একটা ব্যাপার, তাদের টিম স্পিরিটটা দুর্দান্ত। এই মরক্কো টিম আসলে এই বিশ্বকাপের অন্যতম চমকপ্রদ একটা টিম এবং তারা কিন্তু বাছাই পর্বে অপরাজিত থেকে এখানে এসেছে। তাদেরকে আসলে আফ্রিকার সবচেয়ে শক্তিশালী প্রতিনিধি মানা হয়। তো শেষ পর্যন্ত মরক্কোর যাত্রা কোথায় থামবে সেটা এখন দেখার বিষয়।